প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি শুরু করছি আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতার শিক্ষক ডক্টর শামীম রেজা। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। তো আমরা সংবাদপত্রের শিরোনামগুলো দেখে আলোচনায় যাচ্ছি। বাংলাদেশ প্রতিদিন, জেক সুলিভান মার্কিন সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত। তারেক রহমান, দেশ সমাজ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। সংস্কারের কঠিন চ্যালেঞ্জ, দুর্নীতির তদন্তের আওতায় শেখ পরিবার, শেখ হাসিনাকে ফেরত নিয়ে ভারতের জবাবের অপেক্ষা। সমকাল, আজ শুভ বড়দিন, কৃষক ও মিলারের অনীহা, সরকারের ভান্ডার খাঁখা, ডাকাতি চাঁদাবাজিতে অরক্ষিত নৌপথ। মানবজমিন, নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট, স্বৈরশাসক হটানোর পর গণতন্ত্র পুনর্নির্মাণে শিক্ষার্থীরা, দাবি নিয়ে ব্যস্ত গতিহীন প্রশাসন। আমার দেশ, বিমানবন্দরে আটক বিজিবির সাবেক ডিজি মইনুল, চন্দন থেকে গেরুয়া সন্ত্রাসী চিন্ময়। খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন 7ই জানুয়ারি। কালের কণ্ঠ, চড়া খাদ্যমূল্যে কষ্ট বেড়ে চলেছে, 4 বছরের ব্যবধানে 8 পণ্যের মূল্য বৃদ্ধির চিত্র। কালের কণ্ঠ সম্পাদকের মুখোমুখি অধ্যাপক আলী রিয়াজ, এমপি হওয়ার সর্বনিম্ন বয়স 21 করতে চাই। আজকের পত্রিকা, সবার সামনে কঠিন পথ, শেখ হাসিনাকে ফেরত আনা। ডাকাতি নয়, পরিকল্পিত হত্যা, দাবি স্বজনদের, মেঘনায় জাহাজে 7 খুন। দেশ রূপান্তর, দলগুলোর মত নিয়েই সীমানা, সংসদীয় আসন। রোহিঙ্গা ক্যাম্পে পুরল 500 ঘর, নিহত 2। খবরের কাগজ, সারা বছরই সড়কে দুর্ভোগ, রাজধানীতে রাত্রে বায়ু দূষণের মাত্রা অনেক বাড়ে। এলসি খুলতে না পারায় কাঁচামালের অভাবে 9 কারখানা বন্ধ, বিক্ষোভ। ইনকিলাব, নির্বাচনের আগে সাজা নিয়ে বিশ্লেষকদের সংশয়, অযোগ্য হবেন হাসিনা, প্রশ্নবোধক চিহ্ন। দিনকাল, হাসিনা পরিবারের আর্থিক দুর্নীতির নথি তলব। ধর্মের শান্তির বাণী স্থাপন হলে বিভেদ দূর হবে, ইউনুস। দৈনিক করতোয়া, পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্র মামলার পুনরায় তদন্তের সিদ্ধান্ত, হাসিনা সহ তার পরিবারের দুর্নীতির খোঁজে নথি তলব। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, বাংলাদেশ ব্যাংক মুভ ফর গ্রেটার রেট ফ্লেক্সিবিলিটি মেক্স ফরেক্স মার্কেট ভোলাটাইল। শিরোনামগুলো দেখছিলাম দৈনিক সংবাদপত্রগুলোর। তবে সবার আগে আমরা যেটি বলে শুরু করতে চাই, আজ শুভ বড়দিন, খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই দিনটিকে ঘিরে তাদের খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা জানানো হচ্ছে এবং দিনটি আনন্দ ও উৎসাহের সঙ্গে উদযাপনের আকাঙ্ক্ষা জানানো হচ্ছে সব তরফ থেকে। নিশ্চয়ই আমরাও খ্রিস্টীয় বড়দিনের শুভেচ্ছা জানাই এবং খ্রিস্টীয় সম্প্রদায়ের যারা বাংলাদেশে আছেন এবং যীশু খ্রিস্টের যে মহান বাণী, প্রেম ভালোবাসা, আমাদের তো এই মুহূর্তে ঐক্য দরকার এবং ঐক্যের জন্যই তো প্রেম ভালোবাসা দরকার। তো নিশ্চয়ই খ্রিস্টীয় সম্প্রদায় যারা আছেন তারা সেই প্রেম ভালোবাসার কথা বলবেন এবং আমাদের প্রত্যেক জাতিগোষ্ঠী, ধর্মীয় গোষ্ঠী এই জাতি রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ এবং কাউকেই সেখানে ধর্ম বর্ণগোত্রের ভিত্তিতে আমরা আলাদা করব না এবং বড়দিনের সেটাও একটা প্রত্যয় হওয়া উচিত যে আমরা এই মুহূর্তে যে ধরনের পরিস্থিতির মুখোমুখি মানুষের ধর্মের ভিত্তিতে, জাতির ভিত্তিতে, সেটা যেন না থাকে এবং খ্রিস্টীয় বড়দিন তারা যাতে নির্বিঘ্নে পালন করতে পারেন সেই জন্য আহ্বান জানাবো। অবশ্যই উৎসব মুখরভাবেই তারা এটা করবেন, আনন্দে করবেন সে প্রত্যাশাই করি। শিরোনামে যাচ্ছি আমরা। প্রথমে যে শিরোনামটি বলছিলাম, সংস্কারের কঠিন চ্যালেঞ্জ, নিঃসন্দেহে এই মুহূর্তে অন্যতম বড় আলোচনার বিষয় যে সংস্কার কার্যক্রম চলছে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে, সরকারের আওতায় বিভিন্ন কমিশনের নেতৃত্বে। তো এর মধ্যে আমরা যে শিরোনামের উপশিরোনামগুলো একটু বলি, তারপর আমরা বোধহয় এ বিষয়ে আলোচনায় যেতে পারবো। সংবিধান, ক্ষমতার ভারসাম্য নিশ্চিতে জোর। বিচার বিভাগ, গুরুত্ব উচ্চ আদালতে নিয়োগ পদ্ধতিতে। নির্বাচন ব্যবস্থা, টেবিলে 30-40 হাজার পরামর্শ। প্রশাসন, খসড়া প্রস্তাব নিয়ে অস্থিরতা,
স্বাস্থ্য সেবার মান ও আস্থা বাড়াতে জোর, গণমাধ্যম, স্বাধীন সাংবাদিকতায় বাধা 32 আইন। তো প্রথমে যেটি জনপ্রশাসন নিয়ে যেহেতু অনেকগুলো শিরোনাম রয়েছে, আমরা এই প্রসঙ্গ ঘিরে আলোচনা শুরু করতে পারি। যে কোনো সংস্কারই তো কঠিন, কোনো সংস্কার তো সহজ না, এবং সংস্কার মানেই কি যে অনেক দিন ধরে আপনি এটাতে হাত দেননি এবং শৃঙ্খলার অভাব রয়েছে, এটা পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে, এটার যে সার্ভিস ডেলিভারিগুলো পাওয়ার কথা সেটা সেইভাবে আমরা পাচ্ছি না, এটার যে জবাবদিহিতা স্বচ্ছতা থাকার কথা সেটা নাই, যে কারণেই তো আপনি সংস্কারে হাত দেন। একটা হলো যে এখনও কিন্তু তারা তাদের চূড়ান্ত প্রতিবেদন দেননি, কিন্তু তার আগেই গণমাধ্যমে সংবাদগুলো দেখছি। এটা নিয়েও আমার একটু পর্যবেক্ষণ আছে যে একটা কমিশন কিছু হয়তো ভেন্টিলেট করছেন, কমিশনগুলো কিছু কিছু ধারণা দিচ্ছেন, সেই হিসাবে আমরা কিছু জানতে পারছি। আবার গুরুত্বপূর্ণ অংশীজনরা যখন কমিশনের কাছে তাদের সুপারিশ হয়তো লিখিত দিচ্ছেন বা আলোচনার মাধ্যমে দিচ্ছেন, তখন গণমাধ্যমে সেটার সংবাদ হচ্ছে। এটার দুই দিকেই আছে। আপনি আগে থেকে একটু জানতে পারছেন যে কার কী অবস্থান, সেটা ভালো হলেও হতে পারে, কিন্তু অন্য অর্থে যে চূড়ান্তভাবে আসলে কি সুপারিশ দিচ্ছে সেটার আগেই আমরা আংশিক সুপারিশ নিয়ে অনেক সময় আলোচনা করছি, সেটা আমি জানি না যে কতটা কাজে লাগবে শেষ পর্যন্ত। আপনি যেগুলোর কথা বলছেন, সংবিধান অনেক বড় আলোচনার বিষয়, এবং সংবিধান সংস্কারের সাথে আমাদের অন্যান্য সংস্কারগুলো যুক্ত। আমরা যেভাবে এতদিন বিভিন্ন বিষয়গুলো সংবিধানে বিন্যস্ত করেছি, তার প্রত্যেকটা ক্ষেত্রেই তার প্রভাব আছে। এখন আমরা যে সংবিধানের এখন পর্যন্ত আলোচনা শুনছি, সেটা কিন্তু মৌলিক বিষয়গুলোর কি হবে বা অন্যান্য মূলনীতিগুলোর কি হবে সেই আলোচনা আমরা খুব একটা শুনছি না। আমরা বেশিরভাগই শুনছি যে এটার দ্বিকক্ষ বিশিষ্ট হবে কিনা, কিংবা এটার একটু আগে আপনি বলছিলেন যে বয়সসীমা কি হবে সংসদ সদস্য হবার ক্ষেত্রে, বা যদি দ্বিকক্ষ বিশিষ্ট হয় সেটার কাঠামো কি ধরনের হবে, একটা দল পরপর কয়বার সরকার গঠন করতে পারে, বা একজন কতদিন প্রধানমন্ত্রী হয়ে যাবেন, এই আলোচনাগুলোর মধ্যে বেশি সীমাবদ্ধ থাকছে। কিন্তু সংবিধানে তো আরও অনেক বড় বড় আলোচনা আছে, সেগুলো আলোচনা এখন হওয়া জরুরি আমি তা বলছি না, সেটা হয়তো সুপারিশ আসার পরে আমরা আরও বড় মাপের আলোচনা করতে পারবো। আপনি একটা প্রসঙ্গে একটু আগে উঠে বলছিলেন যে বয়স সীমা নির্ধারণ করা। এখন যে অংশীজনরা এটা বলেছেন নিশ্চয়ই তাদের যুক্তি আছে। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। এবং সময়ের সাথে সাথে অনেক কিছুই পাল্টায়। তবে এটাও আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যাদেরকে আইন প্রণেতা করেছি গত অনেকগুলো সংসদে, সেই আইন প্রণেতাদের ভূমিকাগুলোও কিন্তু মূল্যায়ন করা উচিত, যে তারা কতটা, আমি দলের ভূমিকা অর্থে বলছি না, আইন প্রণেতা হিসাবে তার যে ভূমিকা রাখবার কথা, এবং একটা আইন বিশ্লেষণ করতে পারা, সেই সম্পর্কিত বক্তৃতা বিতর্ক করা সংসদে, সেটা ধারণা রাখা, রাষ্ট্র সম্পর্কে ধারণা, রাষ্ট্র কাঠামো সম্পর্কে আপনি যতগুলোর কথা বলছেন, সেটা বিচার বিভাগ হতে পারে, নির্বাহী হতে পারে, এইগুলো সম্পর্কের যে সম্যক ধারণা, তার প্রকাশ কিন্তু খুব একটা আমরা গত 2-3 সংসদে অন্তত দেখিনি। অনেক দিনই আমরা দেখি না। এমনকি আমি যদি একটু তুলনা করবার সাহস নিই, আমরা অন্তত 70-80 দশক পর্যন্ত আমরা যে ধরনের সংসদে তাদের সেই প্রকাশ দেখতাম, তাদের এই অভিজ্ঞতার, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে নাই। একটা বড় অংশ নিয়ন্ত্রণ করেছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ী হলেই যে তিনি সংসদ সদস্য হতে পারবেন না, মোটেই তা না, অবশ্যই পারেন, কিন্তু এটা অনুপাতের বাইরে চলে গেছে, এটা ভারসাম্যহীন হয়ে পড়েছে। আর যে কথা আপনি বলছেন বয়সের, আমি এটা নিয়ে কোনোই মন্তব্য করব না, কারণ এটা সুপারিশের পর যে যারা করেছেন, এখন একটা আমি জানি না, বিবেচনা হতে পারে এরকম যে এখন যারাই জনগণ অভ্যুত্থান ঘটাতে সক্ষম হয়েছেন, তারা বয়সে খুবই তরুণ, অনেকে এখনো স্নাতকও তারা শেষ করেননি, কিন্তু অভাবনীয় একটা কাজ তারা করেছেন, এবং যেটার উপরে ভিত্তিতে দাঁড়িয়েই আমরা সংস্কারের কাজটা করতে সক্ষম হচ্ছে, এ নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। তো একই সঙ্গে মনে রাখতে হবে যেটা আইন প্রণয়ন, এটা আমরা যে সময়কাল এটা করছি, তখনকার বিশ্ব পরিস্থিতি, বাংলাদেশের বাস্তবতা, বাংলাদেশের এখনকার যে পরিপক্কতা, অর্থনীতি থেকে শুরু করে আইন, সমস্ত ক্ষেত্রে, অতএব সেটাও নিশ্চয়ই আমরা বিবেচনায় রাখবো যে বয়স 18 হলে ভোট দেওয়া যায়। আমরা নিশ্চয়ই প্রার্থী নির্বাচন করবার মতো সবালোকত্ব অর্জন করেছি বলে আমরা ধরে নিই, কিন্তু আইন প্রণয়ন, সংসদে প্রতিনিধিত্ব করা, অসংখ্য পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা, এবং সামগ্রিকভাবে একটা জাতীয় সংসদকে প্রতিনিধিত্ব করা, সেটাও নিশ্চয়ই আমরা গভীরভাবে বিবেচনায় রাখবো যে তার জন্যে একটা বয়সের অভিজ্ঞতা, পরিপক্কতার প্রয়োজন আছে কিনা। আমি নিজেও কোনো বয়স, আমি বলছি না যে এটা সর্বনিম্ন হওয়া উচিত, সর্বোচ্চ হওয়া উচিত, আমি এই বিষয়গুলো বিবেচনা রাখার জন্য আমার ব্যক্তি নাগরিক হিসেবে অন্তত মনে হয়। জনপ্রশাসন সুপারিশ আসার সাথে সাথেই আমরা
প্রতিবাদ আন্দোলন দেখছি। আমি এই জন্য শুরুতে বলছিলাম যে আরেকটি শিরোনাম রয়েছে সব ক্যাডারে আন্দোলনে। হ্যাঁ, মূল সুপারিশ কিন্তু এখনো আসেনি। আমি আবারও বলবো যে এগুলো আমরা ভেন্টিলেট করছি, কিছু কিছু আমরা জানতে পারছি, কিছু জানাচ্ছেন হয়তো কমিশন, কিছু আমরা গণমাধ্যমের বরাতে জানতে পারছি। তার সাথে সাথেই যদি আমাদের প্রতিক্রিয়া এখনই আমরা দিতে শুরু করি, তাহলে আমি ঠিক নিশ্চিত নই যে মূল সুপারিশ আসার পরে আমাদের এক্ষেত্রে প্রতিক্রিয়া কি হবে। প্রতিক্রিয়া দিতেই পারি, কারণ আমার যদি কোনো বিষয়ে পর্যবেক্ষণ থাকে, অনুমোদনের ঘাটতি থাকে, তো প্রতিক্রিয়া তো আমাকে জানাতেই হবে। কিন্তু সেটা আমি মনে করি যে পূর্ণ প্রতিবেদন আসার পরে সম্ভবত সেটা করতে পারলে ভালো হয়, কারণ এটা তো একটা গঠনমূলকভাবে আপনাকে করতে হবে। আপনি যদি কমিশনের সুপারিশ আসার পরেই রাস্তায় নেমে যান, আপনি যদি আপনার অফিস দখল করেন এবং আপনি বিভিন্ন অ্যাসোসিয়েশন বাদ প্রতিবাদে আপনি চলে যান, তাহলে তো আর সংস্কারের আলোচনাই গেল না। কারণ কথাই ছিল যে প্রস্তাবগুলো আসার পরে অংশীজনদের সঙ্গে বৃহত্তর আলোচনা হবে, তারপরেরটা তো তারপরের ধাপ। কিছু কিছু যেগুলো জানা গেছে সেগুলো মন্তব্য অবশ্যই কিছু করবার মতো আছে, যে একটা নির্দিষ্ট ক্যাডার কতখানি ডমিনেটিং হবে, সে কত অনুপাতে সর্বোচ্চ পদে যাওয়ার সুযোগ পাবে, সেটা আলোচনা দাবি রাখে যদি সেটাই সুপারিশ করা হয়ে থাকে, এবং অন্যান্য ক্যাডারগুলোর ভূমিকা সেখানে কি হবে। এবং এটা নতুন আলোচনা না, আমরা বহুভাবে দেখেছি যে একটা বিশেষ ক্যাডারের তিনি এমনভাবে বিশেষায়িত জ্ঞান নিয়ে আসছেন, প্রশিক্ষণ নিয়ে আসছেন, উচ্চশিক্ষা নিয়ে আসছেন, যেটা কখনোই তার কোনো কাজে আসে না। তিনি পরবর্তীতে অন্য মন্ত্রণালয়ে চলে যান, যেটা সম্প্রতি একটা সংলাপেও বক্তারা উল্লেখ করেছেন। এটা আমরাও নিজেরাও লেখাপড়া করবার সময় দেখেছি বা আমাদের অন্যান্য অভিজ্ঞতার ক্ষেত্রে দেখেছি। এবং বিভিন্ন সময়ে সরকারি ঊর্ধ্বতনদের সঙ্গে আলাপচারিতায় বা তাদের প্রশিক্ষণ দেবার যে সুযোগগুলো পেয়েছি, সেখানেও লক্ষ্য করেছি যে অনেক গুণী কর্মকর্তা, অনেক ভালো কর্মকর্তা, অনেক দক্ষ কর্মকর্তাও যে পর্যায়ে তা যাবার কথা ছিল সেই পর্যায়ে অনেকে যেতে পারেননি, রাজনৈতিক কারণে, কিংবা আমি জানি না যে ক্যাডারের এই সংখ্যার কারণে, অনুমাতের কারণে, কিংবা ক্যাডার যে বিন্যাস আছে বা নিয়মাবলী, তার কারণে তারা হয়তো তাদের যোগ্যতা সেখানে মূল্যায়িত হচ্ছে না। এবং অনেকদিন ধরে এই আলোচনায় কিন্তু রয়েছে যে তাহলে প্রত্যেক বিশেষায়িত বিষয়ের জন্য আলাদাভাবে এটার ব্যবস্থা করা, অর্থাৎ আপনি চিকিৎসায় গেলে চিকিৎসা থেকে আপনি সর্বোচ্চ পর্যায়ে যাচ্ছে কিনা, শিক্ষা থেকে সর্বোচ্চ পর্যায়ে যাচ্ছেন কিনা, সেগুলো প্রত্যেকটা আলোচনা। আমি নিজে এটার প্রস্তাবকারীদের কেউ নয়, কারণ এটা এদিকে যেমন গুরুত্বপূর্ণ, এবং একই সঙ্গে আমি মনে করি যে জনপ্রশাসনের ইতিহাস খতিয়ে দেখা উচিত, যে এটা আগে কিভাবে কাজ করেছে, বিভিন্ন পর্যায়ে কিভাবে কাজ করেছে। আমি এই ইতিহাস মানে সাধারণভাবে দিনকালের ইতিহাসের পাঠ বলছি না, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং সেই অভিজ্ঞতার ভিত্তিতে, সাম্প্রতিক অভিজ্ঞতার ভিত্তিতে, এবং যেভাবে এটাকে একটা গতিশীল প্রশাসন করা যায়, ব্যবস্থা করা যায়, এবং সবচেয়ে বড় বিষয় হলো যে এটার শুরুটা আমরা দেখছি কিনা, যে একজন যখন সরকারি চাকরিতে যাচ্ছেন বা ক্যাডার চাকরিতে যাচ্ছেন, তখন তার মনোজগৎ কি, সেইটা হয়তো কমিটির বিবেচনায় নেওয়া সম্ভব হয় না। কিন্তু সেটা খতিয়ে দেখাও যে কিসের ভিত্তিতে তিনি যেতে চাইছেন। তিনি কি দেশ সেবার জন্য যাচ্ছেন, সিকিউর বা একটা নিরাপদ জীবনের জন্য যাচ্ছেন, ভালো বেতনের জন্য যাচ্ছেন, নাকি ক্ষমতা প্রয়োগের জন্য যাচ্ছেন। গত 1-2 দশকে সেটাই ঘটেছে। আমরা অন্য কোনো দিকে অনুসন্ধান না করে মনে করেছি যে এখানে আমার নিশ্চয়তা, এখানে আমার রাজনৈতিক সংস্রব, এখানে আমার ক্ষমতা প্রয়োগের, এটা যদি শুরুতেই হয় এবং সেই মনোবৃত্তি নিয়ে, সেই ধারণা নিয়ে যদি আমার পরীক্ষা পদ্ধতিও একই রকম হয়, আমার নিয়োগও একরকম হয়, এবং পরবর্তীতে রাজনৈতিকভাবে যদি সেটাকে আমি আরও প্রশ্রয় দিই, তাহলে আপনি কোনো সংস্কারই সেখানে কাজ করাতে পারবেন না। তো যারা সংস্কারে আছেন বা কমিটিতে আছেন, তাদের এই বিষয়টাও দেখা প্রয়োজন। এবং এটা হয়তো অনেক সময় আমরা দেখি না যে এটা তো সুপারিশের অংশ না, কিন্তু আপনার গোড়াতেও হাত দিতে হবে। নিশ্চয়ই তারা কাজ করছেন বলে আমার ধারণা। তবে যেটুকু আলোচনা আসছে এবং যেটুকু প্রতিক্রিয়া দেখছি একদম প্রাথমিক অবস্থায়, সেটা বোধহয় নিজেদের একটু ভাবনা চিন্তা করা উচিত। এবং আপনি আরো অনেকগুলোর মধ্যে গণমাধ্যমের বিষয় হয়তো আপনি নিজেও, হ্যাঁ, আপনি মানুষ তো বটেই, গণমাধ্যমের ব্যাপারে শিরোনামটি আমরা যেটি বলছিলাম, উপশিরোনাম আপনি শুনেছেন নিশ্চয়ই, স্বাধীন সাংবাদিকতায় বাধা 32 আইন, এটি উল্লেখ করা হয়েছে। আমি এই শিরোনামটা একাধিক জায়গায় দেখছি, এই যেখান থেকে এই আলোচনাটা উঠেছে, আমি নিজেও সেই আলোচনা অনুষ্ঠানে ছিলাম। গণমাধ্যম আইন নিয়ে আমরা অনেক কাজ করেছি, আপনি নিজেও করেছেন, আপনি জানেন, এবং এটা নতুন না। সংস্কার গণমাধ্যমের আগেও আমরা ছোট ছোট নিবন্ধ বলেন, যা বলেন, গণমাধ্যমে অসংখ্য লেখায় আমরা বলেছি সংস্কার প্রয়োজন। আমরা কখনো সম্প্রচার মাধ্যমে সংস্কার চেয়েছি, কখনো অনলাইন মাধ্যমে সংস্কার চেয়েছি। মুদ্রণ মাধ্যমের সংস্কার আলোচনা নতুন না, এটা বহু বছরের আলোচনা। পার্থক্য হলো আমরা আগে হয়তো প্রত্যেকটা আলাদা আলাদাভাবে চাইতাম, এখন আমরা একটা সামগ্রিক বড় আকারের সংস্কার, মানেই তো বড় আকারের। আমরা হয়তো এত বৃহৎ পরিসরে কখনো সুযোগ পাইনি, কিন্তু সংস্কারের আলোচনা কিন্তু পুরনো এবং বিভিন্ন সময় বলা হয়েছে। আমি এইভাবে সুনির্দিষ্ট একেবারে সংখ্যাভেদে 32টি আইন এটা বলা হয়েছে, দায়িত্বশীল একজন বলেছেন, কিন্তু আইন আরও আছে। আপনি যদি শুধু
প্রেস এবং পাবলিকেশন সংক্রান্ত আইনগুলো দেখেন পুরনো, সেই সংখ্যা আরো অনেক অনেক বেশি। কোনোটা প্রয়োগ হয়, কোনোটা প্রয়োগ হয় না। প্রিন্টিং পাবলিকেশনস বিষয়ক যদি আপনি গাজীউল হকের যে বইটা আমরা সবসময় দেখে থাকি, গাজী শামসুর রহমানেরও কাজ ছিল একসময় সংবাদ বিষয়ক আইনের, এবং কিছু কিছু আইন আছে যেটা সংবাদের জন্য হয়তো হয়নি, যেমন পেনাল কোডে আছে কিংবা সিআরপিসিতে আইন আছে, সেগুলো গণমাধ্যম যদি আপনি পুরনো প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশনস ধরেন, অর্থাৎ মুদ্রণ মাধ্যম, তাকে প্রভাবিত করে। সম্প্রচার মাধ্যমের ছোট বড় বিভিন্ন ধরনের প্রস্তাবিত আইন নীতিমালা রয়েছে, সেটাও কোনোটা ওভারল্যাপ করে, কোনোটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, কোনোটা হয়তো সামগ্রিক যে চাহিদা সেই চাহিদাকে সেটা পূরণ করতে সক্ষম না। অনলাইন নিয়ে কি হবে এটার স্পষ্ট কোনো কিছু নেই। বিভিন্ন ধরনের নীতিমালা কিন্তু তৈরি করা হয়েছে। অনলাইন ম্যাস মিডিয়া পলিসি, বিজ্ঞাপন নিয়েও আপনি জানেন যে একাধিক প্রস্তাবিত আছে। এর বাইরে রেডিও নিয়ে আছে, কমিউনিটি রেডিও নিয়ে আছে, চলচ্চিত্র নিয়ে আমরা এখন আলোচনা করছি না, সেটা নিয়ে আছে। সংবিধানের সংখ্যা আরও অনেক বেশি, আমি জানি না 32টা কিসের ভিত্তিতে করা হয়েছে। আপনি যদি মূল্যায়ন করতে বলেন আমাকে, আমরা হয়তো যেহেতু একই বিষয় নিয়ে কথা বলছি, গণমাধ্যমে কথা বলছি, প্রথমে যে বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে যে সংবিধান আপনাকে কি সুরক্ষা দেবে। এই সংস্কার কখনোই সম্ভব হবে না যদি আপনি সাংবিধানিক সুরক্ষা না পান। অতএব সংবিধানে আপনাকে আগে চিন্তা করতে হবে যে আপনি মুক্ত গণমাধ্যমের জন্য, মত প্রকাশের জন্য আপনি কি ধরনের সুরক্ষা পাচ্ছেন। আপনি এখন অধিকার পান, কিন্তু তার সঙ্গে আপনাকে কিন্তু একাধিক রিজনেবল রেস্ট্রিকশনে ফেলে দেওয়া হয়, যৌক্তিক বিভিন্ন বিধিনিষেধে ফেলা, যেগুলো অনেক উন্মুক্ত। প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক কিসে নষ্ট হবে, কি করলে আপনি জনমনে অসন্তোষ তৈরি করছেন, আপনি কি বলতে পারেন কি বলতে পারেন না, এই সম্পর্কিত যে বিধিনিষেধগুলো দেওয়া হয়েছে সেটা অনেক পুরনো। সেটা এই এখনকার গণতান্ত্রিক ব্যবস্থায় সেটা চলে না। এখনকার মানুষের বিকাশ, মানুষের রাষ্ট্রের বিকাশ, সমাজের বিকাশ, প্রযুক্তির বিকাশ এবং গণমাধ্যমের সঙ্গে সাধারণ মানুষের যে সম্পৃক্ততা, তাতে ওই যে আমাকে অধিকার দেওয়া হয়েছে আর্টিকেল 39-এ, এবং তারপরে আমাকে যে বিধিনিষেধগুলো দেওয়া হচ্ছে সেই বিধিনিষেধগুলোর পর্যালোচনার প্রয়োজন রয়েছে। এছাড়া যেটা বললাম পেনাল কোড রয়েছে, সিআরপিসিতে রয়েছে, সেগুলো যদি আপনি ঠিক না করেন তাহলে কিন্তু আপনি এখানে সংস্কার করে কোনো লাভ হবে না। এবং একই সঙ্গে আপনাকে মনে রাখতে হবে যে আপনাকে একটা সিদ্ধান্তে আসতে হবে যে আপনি মত প্রকাশের জন্য, মুক্ত সাংবাদিকতার জন্য যুক্তরাষ্ট্রের প্রথম সংশোধনের মতো এরকম কিছু করবেন কিনা, যেটা অপরিবর্তনীয়, যেটাতে হাত দেওয়া যাবে না। তাহলে আপনি যে আইনই করেন না কেন, যে নীতিমালাই করেন না কেন, সেটা নিরসন করতে হবে ওই সংবিধানে আপনাকে যে সুরক্ষা দেওয়া হচ্ছে তার আওতায়। আগে আপনাকে এটা ঠিক করতে হবে। দ্বিতীয়, আমার কাছে যেটা মনে হয় যে আপনি যখন গণমাধ্যম সংস্কারের কথা বলছেন, এটাকে আপনি কি বিচ্ছিন্নভাবে বলছেন কিনা। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। নাকি এটাও একটা রাজনৈতিক সংস্কারের অংশ। আমরা এর আগেও যে ছোট ছোট করিনি তা কিন্তু না, এর আগে বিভিন্ন সময় করা আছে। এটা 90 দশকে একাধিক এরকম উদ্যোগ আছে। 80 দশকে এরশাদ সরকারও চেষ্টা করেছিলেন, যখন কোনো কিছু পারেননি তখন তিনি সম্প্রচার একটা ঠিক কমিশন ধরনের করেছিলেন, ওটা মনে আছে যে ধরনের। তারও আগে 70-এর দশকের সরকার একাধিক এরকম কমিটি তৈরি করেছে, বিভিন্ন দশকে এগুলো চেষ্টা করা হচ্ছে। কোনোটা মুক্তভাবে পড়েছে, কোনোটা বাস্তবায়িত হয়নি। 90-এর পরে এত বড় একটা সোশ্যাল কন্ট্রাক্ট হবার পরেও গণমাধ্যম সংস্কার কিন্তু হয়নি তখনকার গণমাধ্যম সংস্কার। কেন? এটা গ্রেটার পলিটিক্যাল এজেন্ডাতে পরিণত হয়নি। এখন এবার যেটা ঘটেছে আপনি যদি দেখেন, অগ্রাধিকারের ভিত্তিতে প্রথম 6টা, তারপরে আরো দেওয়া হয়েছে। এখন এটা যদি সত্যি অগ্রাধিকার হয়ে থাকে যে এই মুহূর্তের জন্য গুরুত্বপূর্ণ কোনটা, তাহলে কিন্তু গণমাধ্যমটা আমি প্রথম ধাপে পাচ্ছি না, আমি দ্বিতীয় ধাপে গিয়ে আমি দ্বিতীয় ধাপ মানে তাকে ছোট করছি না, কিন্তু প্রথম ধাপে তো আপনি পাননি। আপনি সংবিধানে পেয়েছেন, দুদক পেয়েছেন, আপনি নির্বাচন কমিশন পেয়েছেন, আরো অন্যান্য বিষয়গুলো পেয়েছেন, গণমাধ্যমকে কিন্তু আপনি পাননি। তাহলে এই প্রশ্ন আমি করবই নাগরিক হিসাবে যে তাহলে গণমাধ্যম সংস্কারটা আমার দ্বিতীয় পর্যায়ের কিনা কিংবা দ্বিতীয় অগ্রাধিকারের কিনা। এই ধরনের স্ট্যান্ড অ্যালোন বা একক ধরনের আগেও চেষ্টা করা হয়েছে, বাংলাদেশে করা হয়েছে, দক্ষিণ এশিয়ার অন্য দেশে আছে, পৃথিবীর বহু দেশে উদাহরণ আছে। যতক্ষণ পর্যন্ত না এটা বৃহত্তর রাজনৈতিক এজেন্ডাতে পরিণত হয়, রাজনৈতিক দলগুলো এটা গ্রহণ করেন এবং তারা এটা প্রতিশ্রুতি দেবেন যে না আমরা এই সংস্কারটা সাধন করবো। কারণ আসাফুদ্দৌলা কমিশনের ক্ষেত্রে একই রকম ঘটেছে, কমিশন হয়েছে, ভালো রিপোর্ট দেওয়া হয়েছে, বেতার টিভির স্বায়ত্ত শাসনের কথা বলা হয়েছে, রাজনৈতিক দল তখন যারা ছিলেন সরকারে তারা সেটা বাস্তবায়ন করেননি। 90-এর পরে যে প্রথম সরকার ছিল তারাও কোনো কিছুই বাস্তবায়ন করেননি, তারা সামান্য কিছু করেছিলেন, বিদেশি গণমাধ্যম অনুমতি দিয়েছিলেন, অল্প কিছু ফ্লেক্সিবিলিটি এনেছিলেন। হ্যাঁ, অন্যান্য সরকারগুলো হয়তো বেসরকারি খাতে গণমাধ্যম দিয়েছেন, রেডিও হয়েছে, বেসরকারি খাতে অন্যান্য ঘটেছে, সেটা ভালো কথা। এইবার আসেন আপনি আলোচনার ক্ষেত্রে, আপনি যে আইনের কথা বলছেন, আইনের আগে আপনি মৌল বিষয় সিদ্ধান্ত নেন। আপনি বাণিজ্যের বিকাশ কি করবেন? গণমাধ্যমে একটা বাণিজ্য, অতএব বাণিজ্য যদি শৃঙ্খলার মধ্যে না করে, সে যদি মিডিয়ার
বিজনেস মডেলই ডেভেলপ না করে, বিশেষ করে সম্প্রচার মাধ্যমের ক্ষেত্রে যদি আপনি বলেন, তাহলে আপনি কোন আইনে হাত দেবেন আর কোন আইনে হাত দেবেন না সেটা পরের কথা। অথবা আপনাকে আগে সংবিধান দেখতে হবে, আপনাকে এটাকে দেখতে হবে যে এটা কতখানি রাজনৈতিক এজেন্ডায় এটাকে বাস্তবায়নযোগ্য, এবং তারপরে আপনাকে দেখতে হবে যে আপনি বাণিজ্যের ক্ষেত্রে কতখানি ফ্যাসিলিটেট করতে পারছেন, কতটা বাজারে আপনি শৃঙ্খলা আনতে পারছেন। এখানে বিজ্ঞাপনের ইস্যু রয়েছে, এখানে বিনিয়োগের বিষয় রয়েছে, তার উপরে নির্ভর করবে যে সাংবাদিকের কল্যাণ কি হবে, তার ইকোনমিক কন্ডিশন কি হবে, তাতে কতটা ভালো রাখতে পারবেন, তার যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে সাংবাদিকের। প্রতি বছর আমাদের এই কথাগুলো শুনতে হচ্ছে। একসময় আপনিও কাজ করেছেন, আমরাও কাজ করেছি এটা নিয়ে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সম্পর্কে। প্রতি বছর অসংখ্য রিপোর্ট, এখনো পর্যন্ত হুমকি ধামকি থেকে শুরু করে হত্যাকাণ্ডের মতো বিষয় ঘটে। তো এইটাই যদি অবস্থান হয়, তাহলে সেটা নিরসনের জন্য তো শুধুমাত্র আপনি গণমাধ্যম সংক্রান্ত আইন পরিবর্তন করে আপনি কিছু করতে পারবেন না। এর সুরক্ষা আপনাকে অন্য জায়গাতে দিতে হবে। আপনি এটাকে ক্রিমিনালাইজ করবেন কিনা সাংবাদিকের কাজকে, সাংবাদিকের যে কোনো লেখা, সাংবাদিকের বক্তব্য, গণমাধ্যমের বক্তব্য, সেটাকে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হিসেবে দেখা হবে কিনা, তার উপরে নির্ভর করবে যে আইনগুলো আপনি কোন মাধ্যমে সংস্কার করবেন। এরপরে আপনার অন্যান্য যে আপনার সংগঠনের বিষয় রয়েছে, আপনার এখানে ওয়েজ বোর্ডের বিষয় রয়েছে। সম্প্রচার মাধ্যমের জন্য ওয়েজ বোর্ড নামে কোনো কিছু নাই, তাহলে তার কাঠামোটা কি হবে? অর্থাৎ বিজ্ঞাপন বলেন, আপনি বেতন কাঠামোর ক্ষেত্রে বলেন, সমস্ত কিছুর জন্য আগে আপনার বাণিজ্য সহযোগীকরণ করতে হবে, মিডিয়া বিজনেসটাকে আপনার ফ্যাসিলিটেট করতে হবে, এর একটা বিজনেস মডেল আপনার ডেভেলপ করতে হবে। মুদ্রণ মাধ্যম ঐতিহাসিকভাবে বেসরকারি খাতে ছিল, অল্প দু একটা ট্রাস্টের পত্রিকা ছিল, তার একটা বিকাশের ধারা দীর্ঘদিনের, এটা 100-200 বছরের পুরনো, এবং সেটা একভাবে চলছে। কিন্তু সম্প্রচার মাধ্যমে দেখা দরকার অনলাইনে আপনি কি করবেন। বিক্ষিপ্তভাবে আমরা বিভিন্ন নীতিমালা তৈরি করছি, আমি এর স্পিরিট মানছি যে হ্যাঁ আইনে তো হাত দিতেই হবে। অতএব একদিকে এটার বিজনেস মডেলের বিষয়, সাংবাদিকের সুরক্ষার বিষয়, সাংবাদিকের অর্থনৈতিক অবস্থার বিষয়। আমরা তো ঢাকার বাইরে সাংবাদিক নিয়ে এখন আলোচনা করছেন, আমাদের বেশিরভাগ আলোচনা স্থিত থাকে ঢাকা এবং বড় বড় শহরের মূলধারার বা আপনি জাতীয় সংবাদপত্র যেগুলো বলেন, গণমাধ্যম বলেন, সেগুলোর ক্ষেত্রে। অনলাইনে আমাদের আলোচনা প্রায় একেবারেই নাই। এখন যদি আইনের ক্ষেত্রে আসেন, আপনি কি মুদ্রণের জন্য এক ধরনের, সম্প্রচার মাধ্যমের জন্য এক ধরনের, ভবিষ্যতে তো আপনি পুরোটাই আর একটা নতুন প্ল্যাটফর্মে আমরা চলে যাচ্ছি, ডিজিটাল প্ল্যাটফর্মে, তার জন্য আর এক রকম সেই ধরনের আইন করবেন, নাকি আপনি কনভার্জেন্স লয়ে যাবেন? কনভার্জেন্স ল ওইভাবে হয়তো আমাদের কাছে বড় মডেল নাই, কিন্তু ঠিক যেভাবে আমরা মনে করি যে সংবিধান সুরক্ষা যদি দেয়, সংবিধান যদি আমাকে গ্যারান্টি দেয়, ওইটাকে আমি ফ্রেমওয়ার্ক ধরে আমি পরবর্তীতে আমি এগোতে পারি, আইনি কাঠামো তৈরি করতে পারি। একই রকমভাবে আমি মনে করি আমাদের কনভার্জেন্স লর কথা ভাবা উচিত, যে মৌল ভিত্তিতে, যে মৌল আইনের কাঠামোর ভিত্তিতে আমি আরো অনেক নীতিমালা প্রণয়ন করতে পারি, ওইটার উপরে ভিত্তি করে, যেটার জন্য আমি হয়তো মুদ্রণ মাধ্যমের জন্য কিছু করতে পারি অন্যান্য। তৃতীয় পর্যায়ে আপনি আসেন, কে রেগুলেট করবে, দেখবে কে? আমার অভিজ্ঞতায় বলে, বা আমি যেভাবে জিনিসটাকে বুঝি, যে মুদ্রণ মাধ্যম এত পুরনো, এত ম্যাচিউর এবং এত দশকের না এত শতকের, যে তাকে আলাদাভাবে কোনো রেগুলেটরি কমিশন বা রেগুলেটরি অথরিটি দিয়ে রেগুলেট করাটা কঠিন। এক্ষেত্রে সবচেয়ে আমার কাছে মনে হয় যেটা কার্যকর হতে পারে, তারা নিজেরাই যদি তাদের প্রফেশনাল এবং এথিক্যাল গাইডলাইন তৈরি করেন। মিডিয়া সেলফ রেগুলেশনটা একটা মেকানিজমে আনতে হবে, যেটাকে আমি বলবো একটা সেলফ রেগুলেশন মেকানিজমে আনতে হবে। যে মেকানিজমটা কারা করবে? আপনারাই করবেন। এটা মিডিয়া হাউসগুলো করবে, তারা একত্রিত হয়ে করবে। সেটা ইউনিয়ন করবে না তাদের সংগঠন করবে না সম্পাদক পরিষদ করবে, সেটা পরের আলোচনার বিষয়। কিন্তু সংবাদপত্র, সাংবাদিকতা সংক্রান্ত ব্যক্তিদের বা সংশ্লিষ্ট অংশীজনদেরকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি এথিক্যাল এবং প্রফেশনাল গাইডলাইন তৈরি করবেন। এখন যদি আপনি চিন্তা করেন, হাতে গোনা কয়েকটা মাত্র মুদ্রণ মাধ্যম পাবেন যা লিখিত নীতিমালা আছে। সম্প্রচার মাধ্যমের ক্ষেত্রে আমি সম্প্রচার মাধ্যমে বসে আমি মত দিচ্ছি না যে তাদের ক্ষেত্রে এই ধরনের কোনো নীতিমালা অনুসরণীয় আছে কিনা। অতএব এটা শুধুমাত্র একটা সম্পাদকীয় নীতিমালার প্রশ্ন না, এটা অনুসরণীয় ইথিক্স এবং প্রফেশনাল গাইডলাইন, সেটা আপনি তৈরি করবেন, সেটা আপনি একমত হবেন, ঐক্যমতে যাবেন। সম্প্রচার মাধ্যমের ক্ষেত্রে যেহেতু লাইসেন্সিং এর ব্যাপার থাকে, সেটা একটা আলাদা ধরনের। আমি কিন্তু সুস্পষ্টভাবে বলছি, আমি কোনোভাবে নিয়ন্ত্রণ শব্দ বলছি না, আমি ওটাই কন্ট্রোল বলছি না। রেগুলেশন ইজ এ ভেরি স্ট্যান্ডার্ড ডেমোক্রেটিক ওয়ার্ড। আপনাকে একটা কাঠামোর মধ্যে আসতে হবে শৃঙ্খলার। এখানে যেহেতু লাইসেন্স দেওয়ার ব্যাপার আছে, আরো অনেক ব্যাপার আছে, সেটা হয়তো একটা কর্তৃপক্ষের কথা, যে কর্তৃপক্ষকে অবশ্যই স্বায়ত্তশাসিত এবং স্বাধীন হতে হবে। আমি যদি আবার অন্য কমিশনের মতো বলি কে নিয়োগ দেবে, তার নিয়োগকে প্রভাবিত করবে, এটা আবার রাজনৈতিকভাবে প্রভাবিত হবে কিনা, এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে তাহলে আবার ওই ক্ষেত্রে যাওয়া যাবে না। আর অনলাইনের যেটা বললেন, সেটা আমি মনে করি একটা মিশ্র মডেলে যাওয়া, যে কিছু হয়তো আপনার রেগুলেটরি অথরিটি লাগবে, কিছু সেলফ রেগুলেশন লাগবে। আমরা আরেকটি শিরোনামে যদি যাই, দুর্নীতির তদন্তের আওতায় শেখ পরিবার এবং পাশাপাশি রয়েছে শেখ হাসিনাকে ফেরত নিয়ে ভারতের জবাবের অপেক্ষা। আমরা জানি যে চিঠি দেওয়া হয়েছে। এটা খুবই আমি আনুষ্ঠানিক আমার দিক থেকে আমি উত্তর দেব, কারণ এটা খুবই প্রাতিষ্ঠানিকভাবে এবং খুবই দাপ্তরিকভাবে আনুষ্ঠানিকভাবে এই চিঠিটা দেওয়া হয়েছে। এবং আপনি যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি দেখেন যে ভারত এটা
পেয়েছে, তারা জানিয়েছেও বোধহয় যে তারা এই ধরনের তারা চিঠি পেয়েছেন। এখন অপেক্ষা তো আগে করতে হবে, যাদের কাছে চিঠি দিয়েছেন তারা কি উত্তরটা দেয়। এখানে প্রত্যর্পণ চুক্তি ভারতের সাথে আমাদের আছে কি নাই, ভারত এটা সিগনেটারি কি সিগনেটারি না, কিংবা অন্য ক্ষেত্রে যে অভিযুক্ত আপনি জানেন যে অন্য ক্ষেত্রে বা যদি কারোর বিরুদ্ধে এরকম অভিযোগ থাকে তাদের ক্ষেত্রে ফিরিয়ে আনার, সেগুলো পরে দেখা যাবে যে চুক্তির বিষয়টা কি আছে। আগে যেখানে তিনি অবস্থান করছেন সেই সরকারের বা কর্তৃপক্ষের কাছে যে চিঠি দেওয়া হচ্ছে সেই চিঠির উত্তরের জন্য অপেক্ষা করতে হবে। এখানে একেবারে অনুমানমূলক কথা বলার কোনো সুযোগ নেই। আমি জানি না, কোনো গণমাধ্যম হয়তো মূলধারার যারা না তারা ইতিমধ্যে হয়তো বিভিন্ন ধরনের সংবাদ মনে করতে পারেন, বলতে পারেন, এটা তাদের ব্যাপার। কিন্তু আমি মনে করি যে মূলধারার যে গণমাধ্যম, দায়িত্বশীল গণমাধ্যম বা যে আমরা এখানে বসছি, তাদের আমি মনে করি যে আগে দেখা উচিত যে কি ধরনের উত্তর সেখান থেকে আসে, তারপরে হয়তো এটা নিয়ে আলোচনা করা যাবে। অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।